কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে সিংহ রাশি। আর সিংহ রাশিতেই সূর্যদেব অবস্থান করছে। তবে এতদিন ছিল হচ্ছে মঘা নক্ষত্রে, এবার নক্ষত্র পরিবর্তন করছে। 31শে আগস্ট প্রবেশ করবে হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, এবং এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে 14ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। তারপরে চলে আসবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে, এবং 16ই সেপ্টেম্বর আবার সূর্যদেব রাশি পরিবর্তন করবে। তো সূর্যদেবের এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এই নক্ষত্র পরিবর্তন এই পূজার প্রাককালে কর্কট রাশিকে কি কোন দিক থেকে সফলতা দিবে, আবার কোন দিক থেকে সাবধানেও থাকতে হবে, এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। তো সূর্য হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি। দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর ঘর, ধনসম্পত্তির ঘর, খাবার দাবারের বিচার এই ঘর থেকে করা হয়। তো এই ঘরে তো শুধু সূর্যদেব একা অবস্থান করছে না, সূর্যদেবের সাথে বুধ রয়েছে এবং সাথে কেতু রয়েছে। তো কেতু তো আগেই থেকে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে রয়েছে, এবার সূর্যদেব পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আর এই সময়কালে বুধ থাকবে হচ্ছে 6 তারিখ পর্যন্ত, থাকবে হচ্ছে মঘা নক্ষত্রে। তারপরে আবার বুধও কিন্তু পূর্বা ফাল্গুনীতে প্রবেশ করবে। তো যাই হোক, এই তিনটি গ্রহের অবস্থান, আর সূর্য হচ্ছে রাজা, গ্রহদের রাজা, এবং নিজের ঘরেই অবস্থান করছে। এটাও একটা সবথেকে বড় দিক উঠে আসছে এই কারণে যে সূর্য হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘরের অধিপতি, এবং যে নক্ষত্রটাতে অবস্থান করবে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি কিন্তু শুক্রদেব। শুক্রদেব এই সময়কালে আবার রাশির উপরেই অবস্থান করছে, 14 তারিখ পর্যন্ত শুক্রদেব অবস্থান করবে, এবং শুক্রদেব সেপ্টেম্বরের 3 তারিখে আবার অবস্থান করবে হচ্ছে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। এই যে নক্ষত্রগত অবস্থান শুক্রের, কারণ শুক্রদেব হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি তুলা রাশি, এবং লাভের ঘর যেটা একাদশ ঘর বৃষ রাশি, এই দুটি ঘরের কিন্তু অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে, এবং রাশির উপর অবস্থান করছে। আর সূর্য আবার এই নক্ষত্রে, শুক্রেরই নক্ষত্রে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, অর্থাৎ সুখের এবং লাভের ঘরের অধিপতির নক্ষত্রে ধনসম্পত্তির ঘরের অধিপতি নিজের ঘরেই অবস্থান। এই অবস্থানটা অল্প কয়েকদিনের জন্য হলেও এটা কিন্তু বিশাল একটা প্রভাব পড়বে এই কর্কট রাশির জীবনে। একটা উন্নতির সূচনা, একটা ভালো সময়ের ইঙ্গিত এটা কর্কট রাশির জীবনে থাকছে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বন্ধুদের জন্মছকে আবার দেখা হলো গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাহলে সেই ফলটা কিন্তু কমে যাবে। অতএব তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে সময় কিন্তু এখন যথেষ্ট ভালো কর্কট রাশির। শুধু আজকের এই অবস্থান দেখে বলছি না, কারণ দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি হয়ে, এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে। এরপরে তো উচ্চ অবস্থায় চলে আসবে, এবং পরবর্তী সময়ে আবার কর্কট রাশিতে অবস্থান করবে। যে নক্ষত্রগুলো পাবে সেগুলোও ভালো নক্ষত্র। তো যাই হোক, দেবগুরুর মাধ্যমে 11 মাস কিন্তু এই কর্কট রাশি একটা ভালো সময় পাচ্ছে। শুধু এই সময়টা না, এগুলো তো বোনাস পয়েন্ট এক কথায় বলতে গেলে। তো এই সময়কালে অবশ্যই আশেপাশের কোনো জ্যোতিষী যদি থাকে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত আমার মতে। তো যাই হোক, সূর্যদেব এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রটা কিন্তু খুবই ভালো নক্ষত্র। এই কারণে এই নক্ষত্রটাকে নিয়ে আজকে আমি প্রোগ্রামটা করছি, কারণ এই নক্ষত্র হচ্ছে সৌভাগ্যের দেবতার নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্রদেব হচ্ছে কি ধনসম্পত্তি, ঐশ্বর্য, তারপর সৌন্দর্য, আকর্ষণ, এইগুলোর কারক, প্রতিভার কারক। তো এই শুক্রদেব এই নক্ষত্রের অধিপতি, কিন্তু অধিপতি দেবতা হচ্ছে ভাগ, যে দেবতাকে সৌভাগ্যের দেবতা হিসাবে জানা যায়। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এই দেবতাই হচ্ছে সৌভাগ্যের দেবতা। তো সৌভাগ্যের দেবতার নক্ষত্রে রাজা অবস্থান করবে, এবং তার সাথে তো কেতু অবস্থান করছে। তো কেতুকে আমাদের বেদে কী বলা হয়? ধ্বজা বলা হয়, পতাকা বলা হয়। পতাকা তো জয়ের চিহ্ন, যেটা সবসময় উপরেই অবস্থান করে, এবং কেতু যখন ধনসম্পত্তির ঘরের সাথে একটা যোগ সম্পন্ন করে তখন কিন্তু ধনসম্পত্তি দায়ক হয়।
তো এখানটাতে কেতু কী করবে? সূর্যের বলে বৃদ্ধি করবে। সূর্যের এই নক্ষত্র অবস্থান করছে এবং সূর্যেরই ঘরে অবস্থান করছে কেতু। কেতু তো ছায়া গ্রহ, তবে একটা গ্রহণযোগের মতন পরিস্থিতি থাকছে সেটাও না। রাহু সপ্তমে অবস্থান করছে, তো রাহুর সমসপ্তম যোগ এটাও থাকছে, কিন্তু দেবগুরু বৃহস্পতির যে আবার দৃষ্টি থাকছে রাহুর উপরে। রাহু তো যেটা অষ্টম ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে আর সূর্যের সাথে সমসপ্তম যোগ তৈরি করছে, তো দেবগুরু বৃহস্পতিরও শুভ দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে অবস্থান করে। তো বহু অসম্ভব কাজ কিন্তু এই কর্কট রাশির জীবনে এই সময়কালে সম্পূর্ণ হবে। এই যে দেবতা, ভাগ দেবতা, সৌভাগ্যের দেবতা, তা আমাদের জ্যোতিষশাস্ত্রে যে প্রতীক দেওয়া হয়েছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, সেটা হচ্ছে কি দোলনা, এবং তার সাথে দেওয়া হয়েছে বিছানা। বিছানাটা এমন একটি বিছানা, সেটা হচ্ছে কি নিউ কাপলের প্রথম বিছানা, যেটা এক কথায় বিবাহিত জীবনের প্রথম বিছানা, সেটাকে বুঝাচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্র আবার জ্যোতিষশাস্ত্রে এটাও বলছে যে সূর্য উদয় হওয়ার আগে যে একটা লালিমা আকাশে দেখা যায়, সেটাকেও পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাথে বোঝায়। এবং পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে কি বিজয়ের প্রতীক। আগেকার দিনের রাজারা যখন নিজেদের লক্ষ্যে পৌঁছাতো বা রাজ্য জয় করতো বা নিজের টার্গেটকে পূরণ করে নিত, তারপরে যে একটা আনন্দ উল্লাস যে করা হতো, যে একটা প্রকৃতি রং বেরং সেজে উঠতো, সেটাকে কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র হিসাবে বোঝায়, যে একটা সাফল্যের পর সফলতার প্রতীক হিসাবে। আর বর্তমান যুগে তো আনন্দ ফুর্তি বলতে ডিজে মিজে এগুলোই। তো যাই হোক, এই নক্ষত্র কিন্তু খুব আকর্ষণের পাত্র হয়। একটা রাজার মধ্যে যে একটা আকর্ষণ থাকে, একটা প্রভাবশালী আকর্ষণ, একটা চুম্বকের মতন যে আকর্ষণ, যে সমস্ত ভিড়কে নিজের দিকে আকর্ষিত করা, এই নক্ষত্র থেকে কিন্তু বোঝায়। এবং এই নক্ষত্র হচ্ছে কি ভোগ বিলাসিতা প্রবণ হয়, রোমান্টিক স্বভাবের হয়, সৃজনশীল, সঙ্গীত বা শিল্পপ্রিয় হয়, নাচ গান সঙ্গীত এগুলো কিন্তু আবার খুব ভালোবাসে এই নক্ষত্রের জাতজাতরা। সৌন্দর্য বোধ হয়, আত্মবিশ্বাসী হয়, প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়, কারণ রাজার ঘরেই কিন্তু এই নক্ষত্র পড়েছে, বিশ্রামপ্রিয় হয়। তো শুক্রদেবের নক্ষত্রের 4টি চরণই এই সিংহ রাশিতে পড়ে। এর বিস্তার হচ্ছে 13.20 থেকে 26.40 পর্যন্ত হয়। তো শুক্রটা কি? শুক্র হচ্ছে মানে সুখ, এক কথায় বলতে গেলে এই সুখ তো সবারই চাই, 12টি রাশির তো 12টি রাশিরই চাই। আর এই যে গ্রহগুলো, প্রত্যেকটা গ্রহেরই তো সুখ, কারণ সুখ ছাড়া তো কেউ থাকবে না। সুখ, সমৃদ্ধি, শান্তি সবাই চায়। তো যার জন্য আমাদের এই সনাতনী, আমাদের এই জ্যোতিষশাস্ত্র এই শুক্রকে এমনভাবে ভাগ করে দিয়েছে যে প্রত্যেকটা রাশিতেই কিন্তু শুক্রের মালব্য যোগটা পড়ে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা যদি একটু লক্ষ্য করে তাহলে দেখতে পাবে যে শুক্রের এই মালব্য যোগটা প্রত্যেকটা রাশিতেই পড়ে। অর্থাৎ শুক্রকে এমনভাবে ভাগ করে দিয়েছে জন্মকুষ্ঠিতে, যে যার জন্মকুষ্ঠিতে যেরকমভাবে শুক্র পড়বে সেরকমভাবেই জীবনে সুখভোগ করবে। তো যাই হোক, রাজা এই নক্ষত্র অবস্থান করছে, তাহলে এটা একটা ভালো অবস্থান, চারিদিক থেকে একটা উন্নতির যোগ জিনিসটা থাকছে এই সময়কালে এই কর্কট রাশির ক্ষেত্রে। তো যেরকম আত্মবিশ্বাসী হবে সেরকম আবার সৌন্দর্য বোধ জিনিসটা থাকবে। এবং এই যে নক্ষত্র, এটা কিন্তু ভালোবাসা, দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী হয়। এটা কিন্তু এই নক্ষত্রের মেন জিনিস, যে ভালোবাসা, দাম্পত্য সুখ, যৌন জীবন এগুলো কিন্তু একটু বিশেষভাবে আকর্ষিত হয়ে যাওয়া। এবং এই নক্ষত্রের যে পুরুষার্থের কথা বলা হয়েছে, সেটা কিন্তু কাম জিনিসটাকে বোঝাচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। তো কাম কথাটার অর্থটা কি? মনের ইচ্ছা, মনের বাসনা, এগুলোই তো হচ্ছে কাম কথার অর্থ। অর্থাৎ এই নক্ষত্র কিন্তু এই জিনিসগুলোকে পূরণ করায়, মনের ইচ্ছা বাসনাকে পূরণ করায়। এবং যে গণটাকে দেওয়া হয়েছে সেটা মনুষ্যগণ, এবং যে বর্ণের কথা বলা হয়েছে সেটা ব্রাহ্মণ। এবং যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট, অর্থাৎ জলেই যে জীবজগৎ শুরু হয়েছে, বিশ্ব সংসার যে এগিয়ে চলেছে এই জল থেকেই কিন্তু শুরু হয়েছে। এবং ত্রিমূর্তির যে কথা বলা হয়েছে সেটা শ্রীহরি বিষ্ণু, এবং অ্যানিম্যাল যে পশুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফিমেল র্যাট, অর্থাৎ ইঁদুর, ফিমেল ইঁদুর। এবং পাখির কথা যে বলা হয়েছে সেটা কিন্তু ঈগল পাখিকেই বোঝাচ্ছে। তো ঈগল এমন একটি পাখি যে নিজের বয়সের এমন একটা বয়স সীমায় আসে, সে সময় কিন্তু ঈগলের ওই ঠোঁট, তারপরে পায়ের নখ ভোঁতা হয়ে যায়, এবং ঈগল কিন্তু সেটাকে মেরে আছাড় মেরে সেগুলোকে ভেঙে ফেলে, একটা অসহনীয় যন্ত্রণার মধ্যে থাকে। তারপরে কিন্তু প্রকৃতির এসে আবার সেই জিনিসটা আবার ফিরে পেয়ে যায়, তখন কিন্তু আবার সে নিজের রূপে চলে আসে। তো সেরকম কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এদের জীবনে একবার না একবার দুঃসময় আসবে, এবং এটা সে দুঃসময়টা
কাটিয়ে উঠে, অর্থাৎ প্রকৃতি ঈশ্বরের অশেষ আশীর্বাদ থাকে এদের উপরে, যে এরা বিপদে পড়লেও সেই বিপদকে কাটিয়ে ওঠে এবং নিজের জায়গাতে পুনরায় কিন্তু সেই জায়গাটাতে ফিরে চলে আসে। তো সেই হচ্ছে পাখির সাথে বর্ণনা দেওয়া হয়েছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। এবং এই নক্ষত্রে যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি পলাশ গাছ। পলাশ গাছ ফাল্গুন মাসেই তো পলাশ ফুল ফোটে, যেরকম প্রকৃতি সুন্দরভাবে জেগে উঠে, কত সুন্দরভাবে সেজে উঠে প্রকৃতি সেই সময় রং খেলা যে জিনিসগুলো হয় আর কি, সেই যে প্রতীক, এটা কিন্তু বোঝাচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। এবং এই নক্ষত্রে বিবাহ খুব তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং এরা নিজেদের জীবনে উপার্জন জিনিসটাও খুব তাড়াতাড়ি করে এবং অর্থ এদের জীবনে আসে। তো এই যে পূর্বা ফাল্গুনী এই নক্ষত্রে এবার রাজার অবস্থান, তাহলে তো রাজা সৌভাগ্যশালী, অর্থাৎ রাজা আত্মা, সূর্য আত্মা, তাহলে রাশিটাকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়। এই কর্কট রাশি এই সময়কালে নিজের মনের ইচ্ছা পূরণ করবে। কর্কট রাশি যে কাজে হাত দিবে সেই কাজে সফলতা পাবে, কারণ এটা বিজয়ের প্রতীক হয়ে গেল এক কথায়। এবং কেতু অবস্থান করছে, তাহলে কেতু এই নক্ষত্র অবস্থান করা মানে যেটা কাজ দীর্ঘদিন ধরে চলছে, কারণ কেতু জিনিসটা কি পাস্ট জিনিসটাকে বোঝাচ্ছে এবং ডিপ, গভীর, জ্বর, শিকড়, এই জিনিসগুলোকে বোঝাচ্ছে, যে গভীর অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কাজগুলো কর্কট রাশির হয়ে আসছিল যেখানটাতে সফলতা পাচ্ছিল না বারবার, সেই জায়গাটাতে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং এই যে নক্ষত্রটা শুক্রদেবের নক্ষত্র, আর শুক্র কিন্তু রাশির উপরই অবস্থান করছে 14 তারিখ পর্যন্ত। শুক্র হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং লাভের ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে। তার নক্ষত্রে সূর্যদেব এবং কেতু ধনসম্পত্তির ঘরে নিজের রাশিতে অবস্থান করছে সূর্যদেব। অর্থাৎ এই সময়কালে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সেভিংস জিনিসটা করতে পারবে। আত্মীয় স্বজনদের মধ্যে একটা আনন্দ উল্লাস এই জিনিসগুলো থাকবে। নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, নিজের টার্গেটে পৌঁছে যাওয়া, যারা সরকারি কাজ করছেন বা বেসরকারি কাজকর্ম করছেন সেই কাজগুলোতে নিজের বিশেষ কৃপা মানে বিশেষ উন্নতি লাভ করা, নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, সংসার আনন্দে ভরে উঠবে এই সময়কালে। এই কর্কট রাশির সুখ শান্তি যথেষ্ট বৃদ্ধি পাবে, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সমস্ত কিছু হবে এই সময়কালে এই কর্কট রাশির এই সূর্যের এই নক্ষত্রে অবস্থান। কোনো সম্পত্তিজনিত যদি কোনো বিবাদ থাকে দীর্ঘদিন ধরে যেটা হয়ে আসছে সেই জায়গাটাতে উন্নতির যোগ রয়েছে। এবং বুধ এই 6 তারিখের পর আবার বুধও এই নক্ষত্রে চলে আসবে। তো বুধ হচ্ছে কি তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি, তাহলে কোনো রকম একটা ডকুমেন্টেন্সির কাজ যেটা বহুদিন ধরে বাকি ছিল সেই কাজগুলো হবে। বিদেশ সংক্রান্ত কাজ যারা ফেসে গেছিলেন কোনো কাজে সেই কাজগুলো উদ্ধার হবে, কিংবা বিদেশ সংক্রান্ত বহু রকম কাজ জীবনে সাকসেস হবে এই সময়কালে এই নক্ষত্র অবস্থান। এটাই তো বোঝাচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তো যাই হোক, খুবই সুন্দর একটা নক্ষত্র অবস্থান এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। রাজার ঘরেই অবস্থান এই পূর্বা ফাল্গুনী 4টি চরণই পড়ছে। পূর্বা ফাল্গুনী 4টি চরণ, খুবই ভাগ্যবান সৌভাগ্যশালী দেবতার নক্ষত্রে অবস্থান। এই সময়কালে বহু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন সম্পূর্ণভাবে পাল্টে যাবে। একটা খুশির আবহাওয়া জীবনে থাকবে, বাড়িতে সংসারে একটা খুশির আবহাওয়া থাকবে, আত্মীয় স্বজনদের সাথে মিল মহব্বত এগুলো জিনিস উঠে আসছে। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, সফলতা তারা পাবে, বিশেষভাবে সফল হবে। মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন সেই কাজ থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে। বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময়কালে। চারিদিক থেকে একটা উন্নতির কিন্তু যথেষ্ট ভালো সময় দেখাচ্ছে এই সময়কালে এই সূর্যদেবের এই নক্ষত্রে ধনসম্পত্তির ঘরের অধিপতি। অর্থাৎ সূর্য যখন এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, তো রাজা যখন একটা বিজয়ী নক্ষত্রের অবস্থান করছে, তো এই জিনিসটাও বোঝাচ্ছে ধনসম্পত্তির ঘরে যে কোষাগার এই সময়কালে কোনো কাজ কোনো রকমভাবে ফাঁকা থাকবে না। অর্থাৎ অর্থের জন্যও কিন্তু কর্কট রাশির কোনো কাজ এই সময়কালে আটকে থাকবে না। খুবই একটা ভালো নক্ষত্র। আশা করছি সবার জীবন ধনধান্যে মানে একটা পরিপূর্ণ হয়ে উঠুক কর্কট রাশির। কারণ ঢাইয়া চলাকালীন অনেক ধরনের সমস্যায় পড়েছিল কর্কট রাশি, সেই সমস্যাগুলো আস্তে আস্তে মুক্ত হচ্ছে জীবন থেকে। তো যাই হোক, খুবই ভালো নক্ষত্র। তো অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে খুব মনের দিক থেকে একটা খুব সান্ত্বনা পায়, ভালো লাগে, অনুপ্রাণিত হয় এক কথায়। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।